মির্জা হাউজের সম্মুখে দাঁড়িয়ে আছে চকচকে সাদা লাক্সারি ইয়াস গাড়িটির ভিতর ড্রাইভার স্থির হয়ে বসে আছেন, যার চোখে মাঝে মাঝে রিয়ারভিউ মিররে উঠে আসে। একটু পরপরই অপেক্ষা করছে আশফিয়াদের জন্য। সদর দরজা পেরিয়ে প্রথম বেরিয়ে এলো মেহেরিশ। ঝড়ের বেগে দ্রুত পায়ে ছুটে চলেছে গাড়ির দিকে। চারপাশে পৃথিবীকে সম্পূর্ণ উপেক্ষা করে। চোখে মুখে এক অদ্ভুত তারা। মাথা টেনে নিয়েছে বড়সড় নববধূর ন্যায় এক লম্বা ঘোমটা। এই তাড়াহুড়ো একটাই কারণ, পূর্বের হাত থেকে বাঁচার জন্য মূলত এমন অদ্ভুত শ্বাস মেহেরিশের। সকালবেলা ঘটনাটা এখনও যেন বুকের মধ্যে ধুকপুক করছে। কৌশলে বমির নাটক সাজিয়ে কোনো মতে তো পালাতে পেরেছিল তখন, কিন্তু তারপরও বুকের ভেতর চাপা অস্বস্তি বিরাজমান। ভাবতেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। গাড়ির দরজা খুলে মেহেরিশ সিটে ধপ করে বসে পড়ে। গভীরভাবে শ্বাস টেনে ফুস করে ছেড়ে দেয় সেটা। যেন খানিক প্রশান্তি পেল এই নিরাপদ আশ্রয়ে। এতক্ষণ মাথা হিজাবটা থাকলেও তার উপরে ওড়না দিয়ে বাড়তি একটা ঘোমটা দিয়ে রেখেছিল সে। নিশ্চিন্তে বসতেই ওড়নাটা খুলে রাখলো পাশে। ড্রাইভারের সামনে আয়না দিয়ে পিছনে একবার আর চোখে তাকায়। চোখে মুখে বিস্ময় ফুটে তার। নিজের বাড়ি থেকে কেউ এভাবে চোরের মতো পালিয়ে বের হয়? কিন্তু মেহেরিশ এসব দেখা ফুসরত পেল না। তার মনে তখনও আটকে আছে সকালের তিক্ততায়, যেখানে এক স্বৈরাচারী আদেশের বিরুদ্ধে সে এরকম বিদ্রোহ করেই পালিয়েছে। তবে আজ বোধহয় ভাগ্য তার সঙ্গে প্রতারণাই করেছে। নিষ্ঠুর নিয়তি আজও তার পিছু ছাড়ল না। তাই তো ওড়নাটা সরিয়ে ঠিকঠাক করতে না করতেই এক মুহূর্তে হৃদয় শূন্য হয়ে গেল মেহেরিশের গাড়ির বাইরে পূর্বকে দেখা মাত্রই। যার জন্য এতটাই লুকিয়ে চুকিয়ে বেড়ান সে এখন তাদের গাড়ির সামনে দাঁড়িয়ে। জানালার কাছ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে তাকে। মেহেরিশ কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে। গাড়ির সামনে দাঁড়িয়ে পূর্ব ড্রাইভারের উদ্দেশ্যে কি যেন বলে। তার কথা শেষ হতে ড্রাইভার অজ্ঞাতবহ মতো দরজা খুলে গাড়ি থেকে নেমে গেল। মেহেরিশ হতভম্ব হয়ে তাকিয়ে রইল পুরো দৃশ্যর দিকে। ড্রাইভার নেমে যেতে পূর্ব নির্দ্বিধায় উঠে বসে সামনে আসতে ড্রাইভিং সিট। মেহেরিশ স্তব্ধ। কি হচ্ছে এসব? লোকটা বাইক রেখে হঠাৎ করে গাড়িতে উঠল কেন? বুকের ভিতর ভয় আর অজানা সংখ্যা একসঙ্গে মোচড় দিয়ে উঠল তার। মেহেরিশ মনে মনে সিদ্ধান্ত নেয় আর এক মুহূর্ত গাড়িতে থাকবে না সে। গাড়ি থেকে নেমে যাবে। হাত বাড়িয়ে দরজা হ্যান্ডেল ধরতে হঠাৎ ঝটকা মেরে দরজা খুলে ভিতরে ঢুকে পরে আশফিয়াকে দেখে যেমন খানিকটা স্বস্তি ফিরে পায় মেহেরিশ। আশফিয়া গাড়িতে বসতে না বসতে পূর্ব ইগনিশনের চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট করে। হঠাৎ নিজের ভাইকে ড্রাইভিং সিটে দেখে রীতিমতো হতভম্ব হয়ে গেল আশফিয়া। বিস্ময় চোখ বড় বড় করে তাকিয়ে রইল সামনে। পরপর দ্রুত হাত দিয়ে চোখ দুটো মুছে নিল, ঠিক দেখছে কিনা যাচাই করতে। না, সত্যিই তো তার ভাই পূর্ব গাড়ি চালাচ্ছে। আশফিয়া মনে করতেই চেষ্টা করে তার ভাই আগে কখনো তাদের গাড়ি স্টিয়ারিং ধরেছিল কিনা। মনে করার চেষ্টা করে, তেমন কোনো ঘটনা মনে পড়ে না তার। তাহলে আজ হঠাৎ কেন? অবশেষে আশফিয়ার চোখ পড়ে মেহেরিশের ওপর। মেয়েটা নিস্পন্দন হয়ে বসে আছে, একেবারে জড়সড়, মুখ শক্ত করে সামনের দিকে চেয়ে আছে। আশফিয়ার ঠোঁট টিপে হাসল। বিষয়টা বুঝতে তার সময় লাগলো না তার। আশফিয়াকে এভাবে ঠোঁট টিপে হাসতে দেখে মেহেরিশ রাগী দৃষ্টি নিক্ষেপ করতে চুপসে যায় আশফিয়া। পূর্ব তখনও নিশ্চুপ, গভীর মনোযোগ। গাড়ি চালাচ্ছে সে, যেন এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। অথচ মেহেরিশ ভেতর অস্থিরতা। এই অস্থিরতার পিছনে অবশ্য যথেষ্ট কারণ আছে। গত 10 মিনিট যাবৎ লোকটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। গাড়ির ফ্রন্ট মিররে সেটা স্পষ্ট দেখতে পাচ্ছে সে। এমনকি একটাবার চোখের পলকও পর্যন্ত ফেলছে না মেহেরিশ। কবার এনিয়ে বিনিয়ে সেখানে তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুজনের। মুহূর্তে দৃষ্টি সরিয়ে নেয় মেহেরিশ। বুকের ভিতরে ধুকপুক শুরু হয়ে যায় চোখাচোখি হতেই। এভাবে থাকলে সে হাঁসফাঁস করে মরে যাবে। অস্থিরতা থেকে মুক্তি পেতেই হঠাৎ আশফিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, তখন খাবার টেবিলে কার কথা যেন বলেছিল? এরিয়া না কি যেন? কি হয়েছে তার? কিভাবে মৃত্যু হলো? আশফিয়া যেন কথার জন্য অপেক্ষা করছিল। দূরত্ব ঘুরে তাকে প্রত্যুত্তর করে, আরে জানিস না?
এরিয়ানা ছিল বর্তমান সময়ের সবচেয়ে দামি মডেল, বলতে পারি সব ছেলেদের ক্রাশ। ছেলে তো দূরের কথা, আমি মেয়ে হয়ে ওর সৌন্দর্যের প্রেমে পড়ে গিয়েছিলাম। কিন্তু ওনার মৃত্যু মেনে নিতে পারছে না একদম। নিজের গায়ে আগুন লাগিয়ে কে এভাবে আত্মহত্যা করতে পারে ভাবলেই গা শিওর ওঠে। আমি নিশ্চিত এটা আত্মহত্যা নয়, খুন। মেহেরিশ ভুরু কুঁচকে বলে, ইস, হতে পারে সত্যি আত্মহত্যা করেছে। তুই কিভাবে এত নিশ্চিত যে ওনাকে মার্ডার করা হয়েছে? আর করবেই বা কেন? ওনার কি কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল? আশফিয়া গলা নামিয়ে ফিসফিস করে বলে, তেমন কেউ না থাকলেও আমার মনে হয় ওর এক্স বয়ফ্রেন্ডের পিছনে আছে। এরিয়ানা ওর বিএফকে চিট করেছিল আর ছেলেটা ওকে সত্যি ভালোবাসতো। এরপর একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে ফের অকপটে বলে উঠল, আর বলিস না, দেখতে সুন্দরী মেয়েদের এই একই সমস্যা, চরিত্র ঠিক থাকে না। আজ এক ছেলের সাথে তো কাল আরেকজনের সঙ্গে, তার উপরে সে একটা মডেল। এইসব তো ওদের নিত্যদিনের কাজ। চরিত্রের কথা শুনে মেহেরি শুষ্ক কাশতে শুরু করে। গতকাল রাতের কথা ভেসে ওঠে চোখের সামনে। গতকাল রাতে তো লোকটা ওকে চুমু খেলো না, আর বেশি কিছু ভাবতে পারে না মেহেরি। ভাবতেই কেমন গা শিহরে ওঠে, শরীরে বিদ্যুৎ বয়ে যায়, তলপেট মুচড়ে ওঠে। আচ্ছা, সে কি আশফিয়াকে বলবে গতকাল রাতের কথাগুলো? ছি, নিজের ভাইয়ের সম্পর্কে এসব শুনলে কি ভাববে আশফিয়া? আর মেহেরি শিবা কীভাবে, কোন মুখে বলবে এসব? আশফিয়া তো জানে মেহেরিশ আদ্রাসকে পছন্দ করে। এখন যদি সেই কথা শুনে মেহেরিশকে আশফিয়া চরিত্রহীন বলে দাবি করে, যদি বলে বসে পছন্দ করিস একজনকে অথচ চুমু খাস আরেকজনকে, চরিত্রহীন মেয়ে। মনে মনে তীব্র অস্বস্তি অনুভব করে মেহেরিশ। পরপর চোখ পরে গাড়ির ফ্রন্ট মিররে। আজব, লোকটা এখনও চেয়ে আছে। মেহেরিশ এবার বিরক্ত হয়, ভুরু কুঁচকে আসে, যেন চোখ দিয়ে বলতে চাইছে, কি সমস্যা আপনার? তাতেও লোকটার বিন্দুমাত্র হেলদোল নেই, একবারও চোখের পলক ফেলছে না, আর না কোনো কথা বলছে। একসময় মেহেরিশের ইচ্ছে হলো বলতে, ভাই এভাবে তাকিয়ে থাকলে অ্যাক্সিডেন্ট করে মরবি, সাথে আমরাও মরব, কিন্তু সাহস হলো না বলার। অস্বস্তি এই আবহের অবশেষে গাড়ি থামালো গন্তব্য। আসবে এক মুহূর্তে সময় না নিয়ে নেমে গেল মেহেরিশ। তড়িঘড়ি করে পিছন পিছন নামে আসবে, আর যেন এই গাড়ি আর ভিতরে থাকা পরিবেশ থেকে যত দূরত্ব সম্ভব পালাতে চায়। মেহেরিশ কোনো দিক না তাকিয়ে এক প্রকার ছুটে ঢুকে গেল কলেজের ভিতরে। যেন পিছনে কিছু নেই, কেউ নেই, শুধু সামনে এগিয়ে যাওয়া তার একমাত্র লক্ষ্য। পূর্ব ধীরে সুস্থে গাড়ি থেকে নামে, ভাবলেসিন মুখে চারপাশটা একবার পরখ করে, অতঃপর দুপা আড়াআড়িভাবে ভাঁজ করে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ায়। চোখ দুটো স্থির হয়ে থাকে মেহেরিশের চলে যাওয়ার দিকে। মেয়েটার তাড়াহুড়ো করে নিজেকে এভাবে গুটিয়ে নেওয়া সব কিছু যেন স্পষ্ট বুঝতে পারছিল পূর্ব। ভাবতে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল আনমনে। তবে ঠোঁটের কোণে সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হয়ে থাকতে পারল না তার। মেহেরিশকে কলেজ গেটের সামনে কারো সাথে কথা বলতে দেখে ছেলেটাকে চিনে পূর্ব। ছেলেটা তার কেউ নয়, বরং আদ্রাস। এই অসময় মেহেরিশের কলেজের সামনে আদ্রাসকে দেখে পূর্বর রাগের মাত্রা আকাশচুম্বী ছড়ালো। আড়াআড়িভাবে রাখা হাত দুটো মুহূর্তেই শক্ত হয়ে গেল। চোখের কোণে ফুটে উঠল দাবানলের উত্তপ্ত অগ্নিশিখা। পূর্ব খুব স্পষ্টভাবে লক্ষ্য করলো আদ্রাসকে দেখা মাত্রই মেহেরিশের চোখের কোণে ফুটে উঠছে এক চিলতে হাসির রেখা, যে হাসিটা এতক্ষণ পর্যন্ত বিলীন ছিল তার মুখে। আচমকা আদ্রাসকে দেখা মাত্রই মেহেরিশকে এভাবে হাসতে দেখে মোটেও খুশি হলো না পূর্ব। এদিকে আশফিয়া ব্যস্ত তার ফ্রেন্ডদের সাথে কথা বলাতে। আশফিয়াকে দেখা মাত্রই তার ফ্রেন্ডরা ঘিরে ধরে নিয়ে যায় ভিতরে। যেহেতু দুজনের ক্লাস আলাদা, তাই আশফিয়া চলে যায় তাদের সাথে। আর কিছুটা দূরে মেহেরিশ দাঁড়িয়ে, পূর্ব নাকের পাটা ফুলে উঠছে ক্ষণে ক্ষণে, বুকটার সাথে তাল মেলাচ্ছে বোধ হয়। এদিকে মেহেরিশ নিজের কলেজের সামনে আদ্রাসকে দেখে পুরো বিস্মিত হয়েছিল প্রথমে। সৌজন্যবোধ রক্ষা মুখে ফুটে উঠছিল এক চিলতে হাসি। অবাক হয়েছিল বটে। মূলত আদ্রাস এখানে এসেছিল মেহেরিশের জন্য। গতকাল চলে যাবে আদ্রাস। মেহেরিশের ফোন বন্ধ, যোগাযোগ করার উপায় না পেয়ে শেষ আশা নিয়ে কলেজের সামনে অপেক্ষা করছিল সে। হয়তো দেখা হয়ে যাবে এই আশায়। অবশেষে মেহেরিশকে দেখে প্রশান্তি হাওয়ার
ভয় আদ্রাজের মনে। কথা বলার এক পর্যায়ে মেহেরির চোখ আটকায় তাদের দিকে বাজ পাখির ন্যায় দৃষ্টি নিক্ষেপ করা পূর্বের ওপর। সাথে সাথে ভয়ে গলা শুকিয়ে আসে তার। লোকটা তাদের ওপর এভাবে চেয়ে আছে দেখে এতক্ষণ তো খুশি বসে লোকটা উপস্থিতের কথা বেমালন ভুলে বসেছিল মেহরিশ। এখন কি হবে? লোকটা তো বিশ্বাস নেই যদি আদ্রাজের কোনো ক্ষতি করে বসে, রাগের বসে, তখন করতেই পারে। এই লোকের কি কোনো হিতাহিত জ্ঞান আছে নাকি? না। আর ভাবতে পারল না মেহেরিশ। দ্রুত আদ্রাজের থেকে একটু সরে দাঁড়িয়ে তাড়া দিয়ে বলো, আদ্রাজ ভাই, আমার তো আজ ইম্পর্টেন্ট ক্লাস আছে, আমরা না হয় পরে কথা বলবো, বিকেল বা সন্ধ্যা দেখা করি, কেমন? আপনি এখন চলে যান, আমি আপনায় কল দিব, কিন্তু তোমার ফোন তো সুইচ অফ আছে বারবার। সত্যি করে বলো তো মেহরিশ, তুমি ঠিক আছো তো? আমায় খুলে বলতে পারো। না আদ্রাজ ভাই, আমি ঠিক আছি। আসলে গতকালের কথা বলার সময় বেখালিভাবে ফোনটা হাত থেকে পড়ে যায়। আপনি এখন চলে যান কেমন? আল্লাহ হাফেজ, পরে কথা হবে বলে মেহরিশ তড়িঘড়ি করে চলে যায় কলেজের ভিতরে। মেহরিশ চলে যেতেই পূর্ব জোরে গাড়ি দরজা খুলে সেখানে বসে পুনরায় ড্রিম করে গাড়ির দরজা লক করে দেয়। ওদিকে আদ্রাজ কেমন একটা সন্দেহ চোখে চেয়ে থাকে মেহরিশের চলে যাওয়ার দিকে। কি হলো? মেয়েটা হঠাৎ কথা বলার মাঝে এরকম তাকে উপেক্ষা করে চলে গেল কেন? পরক্ষণে আবার এই ভেবে স্বস্তি ফিরে পায় যে বিকেলে যেহেতু বলেছে দেখা করবে, তখনই না হয় তার কাছ থেকে জেনে নেবে সব কিছু। সেই আশায় পার্কিং এরিয়ায় থাকা গাড়িতে ভিতরে ঢুকে পড়ে আদ্রাজ। গাড়ির ভিতরে ঢুকে নিজের গন্তব্যে উদ্দেশ্যে গাড়ি স্টিয়ারিংয়ে হাত লাগা আদ্রাজ আপন মনে গাড়ি ড্রাইভ করে যেতে লাগে সামনে। মিনিট কয়েক শান্ত মনে ড্রাইভ করলে আচানক গাড়ির সাথে অন্য একটি গাড়ির সংঘর্ষ হতে সদ্বুদ্ধি ফিরে আসে আদ্রাজের। আকস্মিক ধাক্কা ব্যালেন্স ঠিক না রাখতে পেরে সামনের দিকে ঝুঁকে কপালে কিঞ্চিত ব্যথা পায় সে। পর মুহূর্তে নিজেকে ঠিক করে নিয়ে পিছনে মিররের দিক তাকাতে দেখতে পায় সাদা রঙের একটি গাড়ি তার গাড়িকে আঘাত এনেছে। বিষয়টা যে ইচ্ছাকৃতভাবে করা বুঝতে পেরে মনের মাঝে অজানা আশঙ্কা গাড়ি স্পিড বাড়ায় আদ্রাজ। ঝড়ের বেগে ছুটে যায় রাস্তায়, যে সর্বোচ্চ দিয়ে গাড়ি চালায় সে। তবে থেমে নেই তার পিছনে পড়ে থাকা সাদা রঙের গাড়িটাও। আদ্রাজ ভরকায়, তার তো কোনো শত্রু নেই, এসব থেকে বাঁচতেই তো তারা এ দেশ ছেড়েছিল, তাহলে আবার কে তার পিছু পড়লো এভাবে? আদ্রাজ দ্রুত গাড়ি চালানোর জন্য অন্য ফাঁকা একটা রাস্তা বেছে নেয়। তবে এতেও যেন কাজ হয় না, লোকটা এখনও তার পিছু পড়ে আছে। আদ্রাজ ভয়ে পায়ে গলা শুকিয়ে আসে। পিছনে থাকা গাড়িটা চাইলেও তাদের ওভারটেক করে যেতে পারে, তবে যাচ্ছে না। ইচ্ছে করে ধীরে সুস্থে গাড়ি চালাতে দেখেই বোঝা যাচ্ছে এরই মাঝে আরও দুবার তার গাড়ির ওপর ইচ্ছাকৃতভাবে আক্রমণ করে গাড়িটি। গুরুতর ব্যথা পেলেও আদ্রাজ ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায় প্রচণ্ড রকম। নিজের এলাকা ঢোকা মাত্রই কবে পিছন থেকে ফলো করা গাড়িটি না দেখে মনে মনে অবাক হয় ভীষণ। আকস্মিক কোথায় হাওয়া হয়ে গেল গাড়িটা। চোখ মুখ বন্ধ করে আদ্রাজ দিক বিদিক শূন্য হয়ে গাড়ি ছোটা ঝড়ের বেগে। এভাবে মিনিট দুইয়ের মধ্যে নিজের গাড়ির সামনে এসে পৌঁছাতে গেটের সামনে মাকে দেখে মনে সাহস পায় আদ্রাজ। দ্রুত গাড়ি থেকে নেমে মাকে দৌড়ে জড়িয়ে ধরে সে। পূর্ব শ্বাস ভারী হয়ে আসে, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। স্ট্রিংয়ের ওপর শক্ত করে চেপে রাখা আঙ্গুলগুলো ঝাঁকুনি স্পষ্ট। চোখের সামনে যা দেখছে তা যেন তার পুরো অস্তিত্বকে নাড়িয়ে দিচ্ছে। মূলত আদ্রাজকে নিজের এই চিরপরিচিত এলাকা ঢুকতে দেখেই আড়ালে বেছে নেয় পূর্ব কিছু একটা ভেবে। যদিও এলাকায় আসে না পূর্ব, গত 8 বছর যাবৎ এই এলাকায় ভুলেও পার বাড়ায় না সে। তবে তার বিস্ময় আকাশচুম্বক হয় আদ্রাজকে একটা অর্ধবয়সী মহিলাকে জড়িয়ে ধরতে দেখেই। বুকের ভিতর ডিপ ডিপ করে উঠে পূর্বের সে চেনা মুখ, পরিচিত মুখ। এই মুখটা যে তার ভীষণ পরিচিত। ওনার সাথে কি সম্পর্ক এই ছেলের? কেন ওনাকে এভাবে জড়িয়ে ধরতে বলল? তাহলে কি ছেলেটা আব্রাহাম এর ভাই না?
পূর্বে মাথা হ্যাং করে যায়। সে এসব ভাবতে চায় না, এসব মনে করতে চায় না, কিন্তু কেন জীবন বারবার তাকে ভুলে যাওয়া অধ্যায় ফিরে নিয়ে আসে। ভুলে যেতে চায় সে সব কিছু। রাগে ক্ষোভে নিজের চুল চেপে ধরে পূর্ব এভাবে দম আটকে আসছে যেন। গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলে বড় বড় শ্বাস নেয়। পরন্ত এক বিকাল, কলেজ ছুটি হয়েছে, মেহরিশ আসবে, বাড়ি ফিরেছে অনেকক্ষণ। তবে তারা দুজনে মিলে ঠিক করেছে আজ বিকেলে বাইরে যাবে বলে। আসফিয়ার ক্লাসমেট জর্জের জন্মদিন আজ, আর সেই উপলক্ষে আয়োজিত হয়েছে এক জমকালো পার্টি। জাজিয়ার এই শহরের মেয়ে, এক প্রভাবশালী পরিবারের সন্তান, স্বভাবত পার্টির আয়োজন হয়েছে অভিজাত্য ছোঁয়া। তবে আমন্ত্রিতদের তালিকায় সীমিত, শুধুমাত্র জাজিয়ার ঘনিষ্ঠ বন্ধুরাই ইনভাইটেড হয়েছে। আসফিয়া দাওয়াত পেয়েছিল আগে, নিজের সঙ্গে করে নিয়ে এসেছে মেহেরিশকে। মেহেরিশ যদিও বাইরে বেরোতে ভালোবাসে, তবু আজকে এই আয়োজন তাকে খানিক অস্বস্তিতে ফেলে দিয়েছে। পার্টি পরিবেশ, মানুষজনের সাজসজ্জা, সব কিছু যেন তার পরিচিত জগতের থেকে আলাদা। জাজিয়া তারই সমবয়সী, কিন্তু তার পোশাক আর আচার মেহেরিশের কাছে খানিকটা নতুন ঠেকে। চারপাশে এক ঝলক তাকিয়ে বুঝতে পারে যে এই আসরে সে ও আসফিয়া ছাড়া বাকি সবাই প্রায় একই রকম বেশভূষা সজ্জিত। মনের মধ্যে এক অজানা অস্বস্তি অনুভব করে মেহেরিশ। এবার কল্পনা করলো যদি কখনো সে এমন পোশাক পরে তার মায়ের সামনে দাঁড়ায়, তাহলে কি প্রতিক্রিয়া করবে তার মা। অথচ জর্জিয়ার মা অনায়াসে মেয়ের সঙ্গে মিলে একই রকম পোশাক পরেছেন, যেমন মা মেয়ে একই ধাঁচের গড়া। বিষয়টি মনে করে মেহেরিশ একরকম নিঃশব্দে হাসল। কেক কাটা আনুষ্ঠানিকতা প্রায় শেষ। বিশাল অট্টালিকার উজ্জ্বল আলোগুলো সন্ধ্যা আঁধারে আরও দীপ্তিময় হয়ে উঠেছে। অথচ মেহেরিশের মনে অজানা এক ভারী অনুভূতি। সে বাইরে এসে দাঁড়ায় নিঃশব্দে। রাত নামতে দেখে নিজ নয়নে আদ্রাজের সাথে দেখা করার কথা ছিল তার, তবে আর পারল কই। আসফিয়া কখনো বন্ধুদের সঙ্গে মেতে আছে। মেহেরিশ একটু দূরে গাড়ি গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে হঠাৎ সে আসফিয়ার হাত চেপে ধরে নিচু স্বরে বলে, রাত হয়ে গেছে খালামণি, যদি একটু বলেন। বার্থডে পার্টির কথা বলে বেরিয়েছিল, এখন তো পার্টি শেষ, ওখানে না গেলে কি হয় না। আসফিয়া হেসে উঠে, যেন এই ছোটোখাটো উদ্বেগ একেবারে অবান্তর। স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, আরে চিৎ, আম্মু কিছু বলবে না। আর আম্মু তো ভাববে আমরা এখানে জর্জিয়ার বাড়িতেই আছি। তার উপর বাবা আর জর্জিয়ার বাবার বন্ধুত্ব তো জানিসই, সুতরাং নো টেনশন বেবি। মেহেরিশ বিরক্ত হয়ে নাক ছিটকে। এই মেয়েটা মাঝে মাঝে কেমন যেন আজব ইংরেজি শব্দ ব্যবহার করে, বিরক্ত লাগে তার। এরই মধ্যে আসফিয়া বন্ধুরা একে একে চলে আসে। বড় এক মাইক্রোবাসে গাদাগাদি করে উঠে বসে তারা। কোথায় যাচ্ছ সেই সম্পর্কে মেহেরিশ কোনো ধারণা নেই, কিন্তু মনে হচ্ছে আজ এখানে আসাই হয়তো ভুল ছিল তার। মেহেরিশ জানে না এই রাতে তারা কোথায় যাচ্ছে সে সম্পর্কে। আসফিয়া আর তার বন্ধুরা যেন নিজেদের এক অন্যরকম উন্মাদনার মধ্যে ডুবে আছে। মাইক্রোবাসে ছুঁইছে শহরের অচেনা রাস্তা। এভাবে এক সময় গাড়ি এসে থামে এক গলির মুখে। আশেপাশে বিলবোর্ড ঝুলছে, উজ্জ্বল লাইটের নিচে এক ডিজিটাল পোস্টার টানানো, সেখানে বিশাল বিশাল অক্ষরে লেখা ফাইট নাইট। মেহেরিশ বিস্ময়ের সঙ্গে তাকিয়ে দেখে এ যেন আরেক দুনিয়া, একটা বিশাল গুদামঘর সদৃশ্য জায়গা। বাইরে মানুষগুলো ভিড়, কেউ উল্লাসে চিৎকার করছে, কেউ বাজি ধরছে, কেউ আবার গম্ভীর মুখে ভিতরে প্রবেশ করছে। বক্সিং শোয়ের টিকিট কেনার জন্য একটা দীর্ঘ সারি লেগে আছে। জায়গাটা চারপাশে ঝাপসা হলুদ আলো। দূরে দূরে কিছু মানুষ দাঁড়িয়ে ধোঁয়া ছাড়ছে, ভিতর থেকে ভেসে আসছে মানুষের গর্জন। মেহেরিশ রীতিমতো আশ্চর্য হয় প্রচণ্ড রকম। উদ্বিগ্ন স্বরে আসফিয়ার দিকে চেয়ে বলে, এটা কোথায় নিয়ে এলি? বক্সিং শো, রাতে স্পেশাল এন্টারটেনমেন্ট, তুই এসব দেখছিস? আরে একবার দেখলে বুঝবি কেমন এক্সাইটিং। মেহেরিশ বুঝে উঠতে পারে না এই জায়গাটা আসার পর ঠিক হলো কিনা, কিন্তু এতক্ষণে পিছনে ফিরেও লাভ নেই। তারা একসঙ্গে টিকিট কাটে, তারপর ভিতরে সাথে মিশে প্রবেশ করে বিশাল হল ঘরের মতো একটা স্থান। ভিতরে ঢুকে মেহেরিশ থমকে যায়। আলো ঝলমলে চারপাশ, মাঝখানে বিশাল একটি রিং। দর্শকের সারিতে উন্মাদ উল্লাস চলছে, কেউ কেউ হাততালি দিচ্ছে। মেহেরিশ গা শিরশির করে উঠে।
এ যেন সিনেমার দৃশ্যের মতো, বাস্তবে কখনো সে এমন কিছু দেখেনি। ছোট থাকতেও দেখত তার বাবা টিভিতে বসে বসে এসব দেখতেন। মেহেরিশ অস্বস্তিতে পড়ে। এতবার আসবার উদ্দেশ্যে ফিসফিস করে বলে, এই জায়গাটা কেমন অদ্ভুত। এরই মাঝে ঘোষকে কণ্ঠে ভেসে আসে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দ্য ফাইট অফ দ্য নাইট। বলার সাথে সাথে একজন প্রতিযোগী হাতে গ্লাভসের রিংয়ে উঠে দাঁড়ায়। কিছু কিছু দর্শকদের করতালিতে মুখরিত হয়। চারপাশ এতবার হোস্ট লোকটি আবারও আরেকজনের এর উদ্দেশ্যে বলল, অ্যান্ড নাও ওয়েলকাম আওয়ার্স মোস্ট পপুলার অ্যান্ড ডিমান্ডেড বিস্ট এসপি। বলার সাথে সাথে তার বিপরীতে উঠে আসা আরেকজন কালো রঙের স্কুটো গেঞ্জিতে শক্তপোক্ত এক যুবক। দর্শকদের মধ্যে হট্টগোল শুরু হয়। সবার চোখে এখন সেই মানবের দিকে। দর্শকদের উল্লাসে যেন চারপাশ মুগ্ধ। সবার মুখে একটাই কথা, এসপি। মেহেরিশ আর আসপিয়া হতবাক। তারা দুজনে ঠিক করেছেন তো? দুজনের চোখ চাওয়াচাই করে কিছুক্ষণ। মেহেরিশের কানে আসপিয়া চাপা গলা বলার শব্দ ভেসে আসছে, পূর্ব ভাই। মেহেরিশের দম বন্ধ হয়ে আসে। এই রিংয়ে দাঁড়িয়ে আছে পূর্ব। লোকটা কি ফাইটিংও জানে? এই প্রথম পূর্বকে এমন ড্রেস আপে দেখে মেহেরিশ। বডি একটা বানিয়েছে মাশাল্লাহ, তবে সবসময় এমন ওভারসাইজড পোশাক পরে থাকে যেন মনে হয় সিম্পল গড়নের দেহ। মেহেরিশ হতবুদ্ধ মতো তাকিয়ে থাকে। ওদিকে আসপিয়াও নিজের ভাইকে দেখে হতভম্ব হয়ে যায়। কিভাবে সম্ভব? পূর্ব ভাই তো কখনো এসব করতো না, নাকি সে জানতো না? পূর্ব তাদের দিকে একবারও তাকায় না, যেন এই ভিড়ে সে তাদের উপস্থিত টের পায়নি। মেহেরিশ মুহূর্তের মধ্যে নিজেকে আড়ালে সরিয়ে নেয়। আসপিয়া চুপচাপ অনুসরণ করে। তারা লুকিয়ে পড়ে এক কোণায়, নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে রিংয়ের দিকে। মেন গেট লক করা হয়ে গেছে। এখন যে চাইলেও যেতে পারবে না এখান থেকে, যে পর্যন্ত শো শেষ না হচ্ছে। রিংয়ের উত্তপ্ত বাতাসে চারদিকে চিৎকার আর ধ্বনিত উল্লাস। পূর্ব চোখে ভয়ঙ্কর একাগ্রতা। তার প্রতিপক্ষ যেন ক্ষিপ্ত কোনো বাঘ, মুহূর্তেই সুযোগ পেলে আঘাত হানতে উদ্যত। কিন্তু পূর্ব কম যায় না। শক্ত হাতে গ্লাভ চেপে ধরে দাঁড়িয়ে আছে, শরীরে প্রতিটি পেশি উত্তেজনার টান টান। চারপাশে উত্তেজনা বাড়ছে। দর্শকদের মধ্যে বাজি ধরা শুরু হয়ে গেছে। কেউ পূর্বের নাম চিৎকার করছে, কেউ তার প্রতিপক্ষের উল্লাস ডাকছে। তবে সমস্ত মানুষের সমাগম পিবিএস নামটি বেশি ধ্বনিত হচ্ছে। এদিকে মেহেরিশ আর আসপিয়া তখনও আড়ালে দাঁড়িয়ে। মেহেরিশের ভিতরে অস্থিরতা বাড়ছে। পূর্ব ভাই এই রিংয়ের মধ্যে। ঠিক তখনই ঘটে আর এক ঘটনা। মেহেরিশ নিজের অজান্তেই এক পাশে সরে দাঁড়ায়। ভিড়ের মধ্যে এক উগ্র চেহারার লোক আচমকা তাকে ধাক্কা দিতে উদ্যত হতেই ভারসাম্য হারিয়ে মেহেরিশ প্রায় পড়ে যেতে লাগলে একটা শক্ত হাত হঠাৎ করে ধরে ফেলে তাকে। সাবধানে, গভীর কণ্ঠস্বর ভেসে আসে মেহেরিশের কানে। মেহেরিশ তাকিয়ে দেখে এই কণ্ঠস্বর মালিককে। কণ্ঠটা তার চেনা। আদ্রাজ। আশ্চর্য হয়। আদ্রাজের মুখের দিকে তাকিয়ে থাকে মেহেরিশ। এর ভিড়ের মাঝে আদ্রাজ এখানে? আদ্রাজ ও বোধহয় একটু বেশি অবাক হয়েছে বটে। এমন অনাকাঙ্ক্ষিতভাবে মেহেরিশকে এখানে আশা করেনি সেও। চোখে আশ্চর্যের ঝলক রেখেই শুধায়, মেহেরিশ তুমি এখানে? এখানে কি করছো তুমি? কার সাথে এসেছো? আদ্রাজ ভাই, আসপিয়া আর তার ফ্রেন্ডদের সঙ্গে এসেছি। কিন্তু আপনি এখানে কখন এলেন? আপনিও এসব দেখেন? ভুরু কুচকে জিজ্ঞেস করে মেহেরিশ। আদ্রাজ প্রথমে থমথম খেয়ে যায়, নিজেকে ধাতস্থ করে নিয়ে প্রত্যুত্তর করে, লাস্ট অনেক বছর পূর্বে এসেছিলাম এখানে, আর আসা হয়নি কিছু কারণবশত। আসলে গতকাল চলে যাব, তার উপর আবার তুমি বললে বিকেলে দেখা করবে। ক্যাফেতেও গিয়ে তোমায় পেলাম না, তাই এখানে আসা। এরই মাঝে সেখানে আসা আসপিয়ার। আদ্রাজকে দেখে চিনতে অসুবিধা হয়নি। আসপিয়ার ছেলেটা নিঃসন্দেহে সুদর্শন একজন। আসপিয়া কিছু না বলে খুঁটে খুঁটে দেখে আদ্রাজকে। মনে মনে বিড়বিড়ায়, সুদর্শন হবেই হয়তো, তবে তার ভাইয়ের থেকে নয়। মেহুকে এই ছেলের সঙ্গে নয়, বরং তার ভাইয়ের সঙ্গে বেশি মানায়।
এরই মাঝে হঠাৎ পিছন থেকে কে একজন পুনরায় মেহেরিসের শরীরে ধাক্কা দিতে নিলে তৎক্ষণাৎ মেহেরিসের হাত ধরে সরিয়ে নেয় আদ্রাজ। এসব কিছুর মাঝে আকস্মিক মেহেরিস খেয়াল করল দর্শকদের করতালি থেমে গেছে। মুহূর্তের জায়গাটা কেমন শুনশান নীরব হয়ে ওঠে। সবার চোখ স্টেজের দিকে নিবদ্ধ, মুখের উপর হাত, যেন খুব অস্বাভাবিক কিছু দেখছে তারা। তাদের চোখের সামনে মেহেরিস সবার কাছে মিলিয়ে চোখ রাখে রিংয়ের মধ্যে। দূর থেকে পূর্ব তাকিয়ে তাদের দিকে, তার চোখ আচমকা আটকে যায় মেহেরিসের হাত ধরে রাখা আদ্রাজে। পূর্বর চোখে এক মুহূর্তের জন্য বিস্ময়ের ছাপে স্পষ্ট হয়, তবে সেই মুহূর্তে বিভ্রান্ত তার জন্য মারাত্মক ভুল হয়ে দাঁড়ায়। তার প্রতিপক্ষের সুযোগ বুঝে সামনে এসে একের পর এক আঘাত হানতে শুরু করে। এক ঘুষি, দু ঘুষি, তিন ঘুষি। পূর্বের শরীর কেঁপে ওঠে। নিজেকে সামলে নেওয়ার আগেই শক্ত এক ঘুষিতে ছিটকে কিঞ্চিত দূরে সরে যায় সে। মেহেরি শতবাক হয়ে চেয়ে থাকে, তার মনে কষ্ট ঢেউ উঠে। এই কি হলো? পূর্বের মুখের দিকে তাকিয়ে তার ভিতরে কিছু একটা মোচড় দিয়ে উঠে, যেন প্রচণ্ড অস্থিরতা। ভিতরটা কেমন হাঁসফাঁস করতে লাগে। লোকটা পাল্টা আঘাত কেন করছে না? দ্রুত আদ্রাজের হাত ছেড়ে দেয় মেহেরিস। তার দৃষ্টি তখন একমাত্র পূর্বের দিকে নিবদ্ধ, কিন্তু পূর্ব তো পূর্বই। ধীরে ধীরে উঠে নিজেকে প্রস্তুত করে নেয় সে। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসার মতোই চলছে। হাতের গ্লাভস আরও শক্ত করে চেপে ধরে একজনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষের উপরে। এক ধাক্কায় ছেলেটিকে পিছনে ফেলে দেয় পূর্ব। প্রতিপক্ষ ছেলেটা আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই ভয়ঙ্কর ক্ষিপ্রতার এক ঘুষিতে তাকে ফেলে দেয় নিচে। হল ঘরের উত্তেজনার চরমে পৌঁছায়। চারপাশে উল্লাসে ফেটে পড়ে সবাই। একবার, দুবার, তিনবার ডেকেও ছেলেটি আর জ্ঞান ফিরে নাই, হয়তো সেন্সলেস হয়ে গেছে। অবশেষে ওনারাই হিসেব ঘোষণা করা হয় পূর্বর নাম। এটাও যে তার বিশেষত্ব। মাঝে মাঝে উচ্চ শব্দে বেজে ওঠে মিউজিক, গেসেলিনের গান, কিন্তু পূর্ব এখনও নির্বিকার, ভাবলেসিন দাঁড়িয়ে। পর মুহূর্তে মেহেরিসের দিকে ফের একবার তাকিয়ে রিং থেকে নেমে আসে সে। এক মুহূর্তের জন্য আর পিছনে ফিরে তাকান না। ট্রফি বা আনুষ্ঠানিকতা কিছুই তার জন্য গুরুত্বপূর্ণ নয়। নিঃশব্দে ভিড়ের মাঝ দিয়ে বেরিয়ে গিয়ে অদৃশ্য হয়ে যায় রাতের অন্ধকারে। ভিতরটা অস্থিরতায় ডুবে আছে। শান্তি লাগছে না তার মনে। চোখের সামনে একটা ছেলে তার বইয়ের হাত ধরে রেখেছে, অথচ সে কিছুই করতে পারছে না। এটা কি সত্যি সে? কেন নিয়তি বারবার তার পিছু নেয়? কেন সব কিছু তার মনের মতো হয় না? কেন যখনই সে কারোর উপর একটু সুখ খোঁজার চেষ্টা করে তখনই তার সাথে এমন করে নিয়তি? কেন কেন কেন? মেহেরিস ভিতরে এক অজানা আগুন জ্বলছে। পূর্ব এভাবে চলে যাওয়া দেখে আর নিজেও থামাতে পারে না সে। নিজের অজান্তেই ছুটে চলে পূর্ব পিছু পিছু। ভিড় আর বাধা বিপত্তি সত্ত্বেও তার চোখ দুটো খুঁজে নেয় কাঙ্ক্ষিত মানুষটিকে। এদিকে পূর্ব পিছনের দিক থেকে গিয়ে বাইকে ওঠার প্রস্তুতি নেয়। হাতে গ্লাভসটি খুলে রেখে সোজা হাতের দিকে তাকায় সে। সাদা ব্যান্ডেজের নিচে রক্তাক্ত হাতের চিহ্ন স্পষ্ট, তবুও শেষ হবে গা ভাসালো না এই মানব। বাইকের ওপর থেকে কালো রাঙা ওভারসাইজড হুডিটি নিয়ে গায়ে জড়িয়ে নেয় নির্বিঘ্নে। দূর থেকে মেহেরিস স্পষ্ট দেখতে পায় সেসব হাতে। সেই মর্মান্তিক অবস্থা দেখে শরীর শিহরে ওঠে তার। এই ব্যান্ডেজটা তো গতকাল রাতে সে করে দিয়েছিল। এমন অসুস্থ শরীর নিয়ে এখানে কেন এলো এই লোকটা? নিজের প্রতি কি বিন্দুমাত্র পরোয়া নেই তার? মেহেরিস আর থাকতে পারে না। কয়েক পা এগিয়ে এসে দাঁড়ায় পূর্বের সামনে। মুহূর্তে কণ্ঠে বলে ওঠে, এত ক্ষত হাতে নিয়ে এভাবে মারপিট না করলে কি হতো না? হাতের অবস্থা দেখেছেন একবারও? পূর্ব নীরব, যেন মেহেরিসের বলা কোনো কথাই কানে শুনতে পায়নি সে। মাথা নিচু করে বাইকে স্টার্ট দেয়। চোখে নেই কোনো ভাবান্তর। কি হলো, কথা শুনতে পাচ্ছেন না? আপনার এই মুহূর্তে হার্ট ড্রেসিং করা দরকার, না হলে তো ইনফেকশন হয়ে যাবে। ব্যান্ডেজ পাল্টাতে হবে যত দ্রুত সম্ভব। বলে বাইক স্টার্ট করে পূর্বের হাত চেপে ধরে মেহেরিস। ওদিকে মেহেরিস পিছন পিছন ছুটে আসে আসবে আর আতরাজও। পূর্বের সাথে মেহেরিস
মেহেরিশকে এভাবে কথা বলতে দেখে আদ্রাস বিব্রত হয়। সেই দিকে এগিয়ে আসতে চাইলে বাধা দেয় আশফিয়া। মূলত সে চায় না তার ভাই আর ভাবির মধ্যে গিয়ে এই ছেলে ঝামেলা করুক। মেহেরিশ ধরে রাখা হাতটা ছেড়ে ফেলে দেয় পূর্ব। মেহেরিশের দিকে তাকে রুক্ষ কণ্ঠে বলে, ডোন্ট টাচ, ছবি না আমাকে। মেহেরিশ ভরকায়, কিছুটা ইতস্তত হয়, সাথে পর মুহূর্তে নিজেকে ঠিকঠাক করে নিয়ে বলে, আপনাকে টাচ করার জন্য মরে যাচ্ছি আমি। আপনার হাতের অবস্থা খারাপ, হসপিটালে যেতে হবে। কোথাও যাব না আমি, আমারটা আমি দেখে নিব। সর, যেতে দেন। আজব এভাবে রিয়েক্ট করছেন কেন? আমি তো আপনার ভালোর জন্য বলেছি। শিং মাছ তেলে ছোড়ার মতো এমন ফুঁসে উঠছেন কেন? আমার ভালো ভাবতে বলেছি তোকে, খালার মতো আলগা দরদ দেখাতে আসছিস। লাগবে না তোদের দেখানো দরদ, সর সামনে থেকে, বলে বাইকে গিয়ে চালানো করে যায় পূর্ব। কিন্তু আচমকাই এক অভাবনীয় কাজ করে বসে মেহেরিশ। দিদার লেস মাত্র না রেখে হঠাৎ করে পূর্বের পিছনে উঠে বসে। পূর্ব হতভম্ব, বিস্মিত নজরে চোখ বড় বড় হয়ে যায়। কি হলো? বাইক চালাচ্ছেন না কেন? যাবেন না? এতপর ফের চোখ কুঁচকে বলে, আমিও দেখি আপনারা কিভাবে আমার কথা না শুনে থাকেন। আফটার অল আমিও তো আপনার বউ, তেরা আমিও কম নয়। বউ, এই একটি শব্দ যেন বারবার প্রতিধ্বনিত হতে থাকে পূর্বের কানে। আঙ্গুলগুলো শক্ত হয়ে আসে স্ট্রিংয়ের উপর। মেহেরিশ হঠাৎ উপলব্ধি করে নিজে বলা কথা। ইস, কি বলল সে? নিজের কথায় নিজেই অবাক হয় মেহেরিশ। অথচ মুখে একটু দমে যাওয়ার লক্ষণ নেই, বরং আরও ধীর হয়ে পূর্বের কাঁধে হাত রাখে। হুডির কাপড়টা শক্ত করে ধরে বলে, কি হলো, যাবে না নাকি? এখানে আপনার সাথে বসে থাকবো। পূর্বের ধ্যান ভাঙে। মেহেরিশ উদ্দেশ্য শান্ত স্বরে বলে, শক্ত করে ধরে বস। মেহেরিশ আরও শক্ত করে কাঁধ আঁকড়ে ধরে তার ঠোঁটের কোণে এক চিলতে প্রশান্তির হাসি খেলে, যার পূর্বের মুখটা যেন নির্ভর হয়ে আসে। এই মুহূর্তে প্রশান্তি নেমে আসে হৃদয়ে। পর মুহূর্তে বাইকে স্টার্ট দেয় মাত্রই বাতাসের বেগে ছুটে যায় কালো রঙা বাইকটি। পিছনে দাঁড়িয়ে থাকা আদ্রাজের চেহারা ধূসর। মেহেরিশকে এভাবে পূর্বের সঙ্গে যেতে দেখে তার চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা আশফিয়ার মুখে একরকম বিজয়ের হাসি। অন্তত এখানে এসে কিছু তো উপকার হয়েছে। কালো রঙা বাইকটি ধীর গতিতে এসে থামলো একটি ডুপ্লেক্স বাড়ির সামনে। বাতাসে কা ছমছমে শীতলতা। এতক্ষণ প্রাণ ভরে শক্ত হয়ে বসে থাকা মেহেরিশ ধীরে ধীরে নিজের অনুভূতি ফিরে পাচ্ছে যেন। পথে অন্ধকার আর বেপরোয়া গতির কারণে চারপাশে কিছু যেন স্পষ্ট দেখেনি সে। মনে হচ্ছে পুরো পথটাই দৌড়ে এসেছে। অবশ্য বাইকে তো নিজে উঠেছিল, এতে পূর্বের দোষ কি? বাইক থামিয়ে মেহেরিশ ছটফট করে তাকায় চারপাশে। অন্ধকারের মাঝে জায়গাটা বোঝার চেষ্টা করে কোথায় এসেছে সে। কোন হাসপাতালের মতো তো লাগছে না, তাহলে এটা কোথায়? তার ভাবনার মাঝে পূর্ব কোনো কথা না বলে বাইকে থেকে নেমে বড় বড় কদমে বাড়ির ভিতরে চলে যায়। মেহেরিশ দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে ওঠে, এটা তো কোনো হাসপাতাল নয়। এখানে এসেছেন? পূর্ব কথা বাড়ায় না, বরং গম্ভীর কণ্ঠে ভাবলেশীন উত্তর দেয়, এটা আমার প্রাইভেট হাসপাতাল, একান্তই ব্যক্তিগত। মেহেরিশ থমকে দাঁড়ায়, বিস্ময় বড় বড় চোখে পুরো জায়গাটা পর্যবেক্ষণ করে। হাসপাতাল, কিন্তু কোথাও তো হাসপাতালের কোনো চিহ্ন নেই, কোনো সাইনবোর্ড, কোথাও লোগো, কিছুই তো চোখে পড়ছে না তার। তাহলে তাকে কোথায় নিয়ে এলো লোকটা? তার ভাবনার ফাঁদে পূর্ব বাড়ির ভিতরে প্রবেশ করে। মেহেরিশ দ্রুত পিছু নেয়। সদর দরজার সামনে পৌঁছে পূর্ব দরজার লক খুলতেই উদ্যত হয়। মেহেরিশ কপালে ভাঁজ ফেলে বলে ওঠে, এটা আসলে আপনার বাড়ি তাই না? কেন এমন করছেন আপনি? এভাবে নিজের ক্ষতি করে কি শান্তি পান? জানেন আপনার যেন খালামণি কত টেনশন করে? সবাইকে এভাবে চিন্তায় রেখে কি শান্তি পান আপনি? যা টেনশন করার সে তো করে না। আমি কষ্ট পেলে তোর খারাপ লাগে? আমার যন্ত্রণায় তোর মনে দাগ কাটে? আমার ব্যথায় তোর হৃদয় স্পর্শ করে? একবার হ্যাঁ বল, দেখবি আজ রাতের জন্য একদম ভদ্র ছেলে হয়ে যাব। প্রমিস, যা বলবি তাই শুনবো। শুধু একটাবার বল, আমার কষ্টে তুইও কষ্ট পাস? দরজার নিকট দাঁড়িয়ে একদম কথাগুলো
বলে থামে পূর্ব। মেহেরিশ করুণ চোখে তাকিয়ে শুনে কথাগুলো। এখন সে কিভাবে এই লোককে বোঝাবে? যদি তার খারাপ না লাগতো তাহলে কি লোকটার পিছু পিছু এখানে চলে আসতো সে? কিভাবে বোঝাবে লোকটার আহত শরীর দেখলে যে না চাইতো বুকে ভিতর কেমন হাঁসফাঁস করে তার? বললে কি লোকটা বুঝবে? মেহেরিশকে নিজের দিকে এভাবে করুণ চোখে তাকিয়ে থাকতে দেখে পরিহাসে হাসে পূর্ব। অবশেষে পূর্ব দীর্ঘশ্বাস ফেলে কিছু না বলে দরজাটি খুলে নিঃশব্দে ভিতরে চলে যায়। মেহেরিশ দ্বিধাগ্রস্ত পায়ে বাড়ির ভিতরে ঢোকে। সদর দরজা উকিঝুঁকি দেয়। অস্বস্তি ঘিরে ধরে তাকে। এত বড় বাড়িতে এই লোকটা একা থাকে। নিস্তব্ধ নীরবতা যেন গা ছমছম একটা পরিবেশ ধারণ করেছে। পূর্ব চুপচাপ নিজের রুমের দিকে চলে যায়। মেহেরিশ তার দিকে তাকিয়ে খানিকটা দ্বিধায় পড়ে। তারপর একটু উঁচু গলায় বলে, পূর্ব ভাই, হাতে ড্রেসিং করে নিন না, রক্ত পড়ছে, ইনফেকশন হয়ে যাবে। পূর্ব দরজার দিকে চেয়ে চেয়ে হালকা বিরক্ত নিয়ে বলে, আরেকবার ভাই ডাকলে কসম আজকে ধরে সোজা বাসর সেরে ফেলবো আমি। বাড়িতে কেউ নেই, বাধা দেওয়ার কেউ নেই, তাই কথাবার্তা সাবধানে বলিস। মেহেরিশ বিস্ময় নাক মুখ কুঁচকায়। এই লোকটা লজ্জা বলে কিছুই নেই, অসভ্য নির্লজ্জ, কিন্তু সাহস সঞ্চয় করে সে বাড়ি ভেতরে পা বাড়ায়, চোখ কপালে তুলে চেঁচিয়ে বলে, কিন্তু আপনি তো বলেছিলেন আজ রাতের জন্য ভদ্র ছেলে হয়ে যাবেন। যা বলবো তাই শুনবেন। পূর্ব থমকে দাঁড়ায়, পিছু ফিরে তাকায় মেহেরিশের দিকে। মেয়েটা চোখে মুখে অস্বস্তি স্পষ্ট। গভীর দৃষ্টিতে তাকিয়ে ধীর কণ্ঠে বলে, আমার যেন কষ্ট হয় তোর? মেহেরিশ চোখ নামিয়ে নেয়, কণ্ঠে মৃদু হয়ে আসে, জানি না, তবে খারাপ লাগে, অস্বস্তি হয়। প্লিজ ড্রেসিংটা করে নিন। পূর্ব কিছুক্ষণ তাকিয়ে থাকে, যেন মেহেরিশ প্রতিটা অনুভূতি খুঁজে বের করার চেষ্টা করছে তার চোখের ভিতরে। তারপর কোনো উত্তর না দিয়ে ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে রুমের ভিতরে চলে যায়। যেতে যেতে মেহেরিশের উদ্দেশ্যে শুধায়, নিজের হাতে ড্রেসিং করিয়ে দিলে ভিতরে আসতে পারিস, না হলে ওখানেই থাক। বাড়ির বাইরে পাইন গাছগুলো মাঝে মাঝে এটা সেটা দেখা যায়, ওদের সঙ্গে না হয় রাতভর আড্ডা দিস।